স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাই। আচ্ছা, এই জায়গায় হচ্ছে যে পার্টটুকু বাকি ছিল ওইটা হচ্ছে কোন ক্ষেত্রে কোন নির্দেশকটা ব্যবহার করব এই জিনিসগুলো। দেখো এখানে প্রথমে প্রশমন বিক্রিয়ার কথা বলছে। প্রশমন বিক্রিয়া কি? যখন তুমি হচ্ছে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া করো, এখানে লবণ পানি তৈরি হয়, ওই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে প্রশমন বিক্রিয়া। লিখছে দেখো, যে বিক্রিয়ায় তুল্য মোল পরিমাণ অ্যাসিড তুল্য মোল পরিমাণ ক্ষারের সাথে বিক্রিয়া করে, ধরো তুল্য মোল বলতে তোমার কিভাবে বোঝায় এটা, ধরো একটা দ্বিক্ষারীয় অ্যাসিড আছে, একটা একক্ষারীয় অম্ল আছে। সো এটার উপর ডিপেন্ড করে যে সমঝোতা একটু ভ্যারি করে, বাট যতটুকু প্রয়োজন ততটুকুই দিচ্ছে আর কি। তোমার মেইন কথা হচ্ছে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে আহ, লবণ আর পানি তৈরি করবে। এই বিক্রিয়াটাকে বলি হচ্ছে আমরা প্রশমন বিক্রিয়া। দেখো এখানে কি লিখছে, এক্ষেত্রে দ্রবণে প্রদত্ত হাইড্রোজেন আয়ন, দ্রবণে প্রদত্ত হাইড্রোজেন আয়নটি ক্ষার প্রদত্ত অ্যাসিড প্রদত্ত থামো, অ্যাসিড প্রদত্ত হাইড্রোজেন আয়নটি, মানে অ্যাসিড হাইড্রোজেন আয়ন প্রদান করে, আর ক্ষার প্রদত্ত হাইড্রক্সিল আয়নটি, এই দুইটা মিলে পানি তৈরি হয়। আর অবশিষ্ট আয়নগুলা মিলে একটা যেগুলো দর্শক আয়ন, ওরা মিলে বলতে পারো লবণ তৈরি করে অথবা দর্শক আয়ন হিসেবে থাকে। এই যে এই লবণটাই মেনলি হচ্ছে এইটা, আর পানি। তো এটাকে সংজ্ঞা হিসেবে দেখাইছে, এখানে তেমন কিছু না, এগুলো বেসিক জিনিস। প্রশমন বিন্দু। অ্যাসিড ক্ষার ট্রাইটেশনের লেখচিত্রে হঠাৎ সর্বাধিক পিএইচ পরিবর্তন নির্দেশক রেখার যে বিন্দুতে অ্যাসিড ক্ষার মিশ্রণের পূর্ণ প্রশমন ঘটেছে তাকে আহ, ঘটেছে বলে ব্যবহৃত নির্দেশক বর্ণ পরিবর্তন দ্বারা বোঝায় ওই বিন্দুতে অ্যাসিড ক্ষার ট্রাইটেশনের প্রশমন বিন্দু বলে। আচ্ছা, কঠিন ভাবে লিখছে, দেখি। অ্যাসিড ক্ষার ট্রাইটেশনের লেখচিত্রে হঠাৎ সর্বাধিক পিএইচ পরিবর্তন নির্দেশক রেখার যে বিন্দুতে অ্যাসিড ক্ষার মিশ্রণে পূর্ণ প্রশমন ঘটেছে। দেখি গ্রাফটা কই, যে এটা হলো গ্রাফ। এরকম একটা গ্রাফ, অ্যাসিড ক্ষার প্রশমনের যে গ্রাফটা, এরকম একটা গ্রাফে বলছে এটা কত পেজ, কত পয়েন্ট এটা একটু এটা হচ্ছে 3.8। থ্রি পয়েন্ট এইট। হ্যালো, শুনতে পাচ্ছি, পাইছো? মিল অ্যাসিড ক্ষার প্রশমন জি ভাই পাইছি। আচ্ছা, বলছে অ্যাসিড ক্ষার ট্রাইটেশনের লেখচিত্রে হঠাৎ সর্বাধিক পিএইচ পরিবর্তন নির্দেশক রেখার যে বিন্দুতে অ্যাসিড ও ক্ষারের পূর্ণ প্রশমন ঘটেছে, মানে যেই বিন্দুতে এরা সম্পূর্ণভাবে প্রশমিত হয় ওই বিন্দুটাকে বলে হচ্ছে প্রশমন বিন্দু, সিম্পলি বললে। এটাকে ব্যাখ্যা করছে দেখো, অ্যাসিড ক্ষার ট্রাইটেশনের প্রশমন বিন্দু বা সমাপ্তি বিন্দু বলতে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে নির্দিষ্ট আয়তন অ্যাসিড দ্রবণে প্রমাণ ক্ষার দ্রবণ মিশ্রিত করার এমন একটা অবস্থাকে বোঝায় যে অবস্থায় অ্যাসিড প্রদত্ত সব H+ আয়ন এবং ক্ষার প্রদত্ত সব হাইড্রক্সিল আয়নের বিক্রিয়ায় পানি উৎপন্ন হওয়ার ফলে ওই মিশ্রণের পিএইচ এর মান হঠাৎ সর্বাধিক পরিবর্তনের কারণে ব্যবহৃত নির্দেশকের বর্ণের হঠাৎ সুস্পষ্ট পরিবর্তন ঘটে এবং প্রশমন বিক্রিয়ার সমাপ্তি ঘটে। কি হচ্ছে এখানে, তোমার একটা অ্যাসিড আছে, তুমি একটা অ্যাসিড নিছো, এই অ্যাসিডের ভিতর ধরো একটা বিকারে একটা অ্যাসিড নিছো, এর উপর তুমি একটা প্রমাণ ক্ষার দিচ্ছ। প্রমাণ বলতে আমরা কি বুঝি, যার ঘনমাত্রা আমরা জানি, তাই না? যে কোনো জি কিছু প্রমাণ দ্রবণ বলতে বোঝায় এর ঘনমাত্রা আমি জানি, এটা জানা আমার। আর যেটা জানি না ওগুলো হচ্ছে অপ্রমাণ বলতে পারো। সো আমি একটা বিকারে একটা অ্যাসিড নিছি, এর মধ্যে আমি প্রমাণ ক্ষার দিচ্ছি। এখন একটা অবস্থা আসবে যখন আমি যখন এক ফোঁটা এক ফোঁটা করে হচ্ছে ক্ষার দিতে থাকবো, একটা অবস্থা আসবে
যখন এই অ্যাসিডের ভিতরে যতগুলা H প্লাস আয়ন ছিল, আর আমি যে ক্ষারটা দিচ্ছি ও তো হাইড্রক্সিল আয়ন প্রদত্ত করতেছে, তো সব H প্লাস আয়ন আর সব হাইড্রক্সিল আয়ন মিলে পানি তৈরি করবে, এন্ড পিএইচ এর হঠাৎ একটা পরিবর্তন দেখা দিবে। মানে হঠাৎ পিএইচটা ধরো 7 ক্রস করবে, 7 এ তো একদম ইয়া হবে, মানে কি প্রশমিত, একদম তো নিউট্রাল বলতে পারো 7, এটা হচ্ছে অম্লীয় না ক্ষারীয় না। সো এমন একটা অবস্থা আসবে যখন এদের পিএইচ এর মানটা হঠাৎ চেঞ্জ হবে। এন্ড আমি যেহেতু এখানে উপযুক্ত একটা নির্দেশক ব্যবহার করতেছি, পিএইচ এর মান হঠাৎ চেঞ্জ হওয়ার কারণে, ধরো ধরো পিএইচ আগে 7-এর কম ছিল, এটা 7-এর বেশি হয়ে গেল, অথবা আগে 7-এর বেশি ছিল, এটা 7-এর কম হয়ে গেল। যেহেতু অ্যাসিড, এটা পিএইচ 7-এর কম ছিল, আমি ওর মধ্যে ক্ষার দিচ্ছি, তো আস্তে আস্তে প্রশমন বিন্দুর দিকে যাচ্ছে, 7-এর দিকে যাচ্ছে। তো আস্তে আস্তে এটা বাড়বে, বেড়ে চেঞ্জ হয়ে যাবে। এমন একটা অবস্থা আসবে যখন এর পিএইচ হুট করে চেঞ্জ হবে, এন্ড আমি যেই নির্দেশকটা এর মধ্যে দিছি, পিএইচ চেঞ্জ হওয়ার কারণে সে খুবই স্পষ্টভাবে তার কালার চেঞ্জ করবে। মানে হুট করে দেখবা সে ধরো আমি আমার এই যে মিথাইল অরেঞ্জ, ফেনফথিলিন, তাই না, এগুলো তো কালার চেঞ্জ করে। এই কারণে হঠাৎ জি পিএইচটা পরিবর্তন হয় আর সে কালার চেঞ্জ করে তোমাকে একটা ইন্ডিকেট করে যে হ্যাঁ, এখন তোমাকে থামা লাগবে, এটাই এর প্রশমন বিন্দু, সে প্রশমিত হয়ে গেছে। বুঝছো? দেখো আবার পড়ো। বলছে ট্রাইটেশনের ক্ষেত্রে, অ্যাসিড ক্ষার ট্রাইটেশনের ক্ষেত্রে প্রশমন বিন্দু বা সমাপ্তি বিন্দু বলতে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে নির্দিষ্ট আয়তনের একটি অ্যাসিড দ্রবণে ক্ষার দ্রবণ মিশ্রিত করতে থাকা অবস্থায় এমন একটা অবস্থাকে বোঝাচ্ছে। এগুলো হাবিজাবি লিখছে আর কি, তোমাকে অবস্থাটা বুঝাচ্ছে, যেহেতু এক্সপ্লেনেশন দিচ্ছে। এমন একটা অবস্থাকে বোঝাচ্ছে যখন সব H প্লাস আয়ন সব হাইড্রক্সিল আয়নের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে, ফলে মিশ্রণের পিএইচ এর মান হঠাৎ সর্বাধিক পরিবর্তনের কারণে নির্দেশকের বর্ণের হঠাৎ সুস্পষ্ট পরিবর্তন ঘটে, এন্ড প্রশমন বিক্রিয়ার সমাপ্তি ঘটে। ওই পয়েন্টটাকে বলে হচ্ছে প্রশমন বিন্দু। বুঝছো? এবার মেইন সংজ্ঞাটাতে দেখো, অ্যাসিড ক্ষার ট্রাইটেশনের লেখচিত্রে হঠাৎ সর্বাধিক পিএইচ পরিবর্তন নির্দেশক রেখার যে বিন্দুতে পূর্ণ প্রশমন ঘটেছে এবং নির্দেশক বর্ণ পরিবর্তন দেখাইছে, ওই বিন্দুটাকে বলতেছি আমি প্রশমন বিন্দু বা সমাপ্তি বিন্দু। এখন কথা হলো, প্রশমন বিন্দু বা সমাপ্তি বিন্দু কি অলওয়েজ 7 হয়? না। তোমার যখন তুমি সবল অ্যাসিড এর সাথে সবল ক্ষার ইয়া করো, তখন প্রশমন বিন্দুটা একদম ব্যালেন্স থাকে, সাথে থাকে। কিন্তু যখন তোমার সবল দুর্বল এগুলো মিক্স হয়ে যায়, তখন এটা চেঞ্জ হয়। যেমন তোমার সবল অ্যাসিড দুর্বল ক্ষার করলে প্রশমন বিন্দুটা 7-এর নিচে থাকে, 5 পয়েন্ট সামথিং থাকে। আর তুমি যদি দুর্বল অ্যাসিড সবল ক্ষার করো, এটা আবার 7-এর উপরে থাকে। বুঝছো? কারণ ক্ষারটা বেশি স্ট্রং, তো প্রশমন বিন্দুটা ক্ষারের দিকে একটু থাকে। আর যখন অ্যাসিডটা বেশি স্ট্রং, তখন প্রশমন বিন্দুটা একটু অ্যাসিডের দিকে থাকে। সো ওই অনুযায়ী আমাদের হচ্ছে নির্দেশক গুলাও চেঞ্জ হয়। বুঝছো? প্রশমন বিন্দুটা বুঝছো? জি ভাইয়া। এখন কম্বাইন করছে, দেখো আমার ট্রাইটেশন কেমন হইতে পারে। আমি সবল অ্যাসিডের সাথে সবল ক্ষার নিতে পারি, দুর্বল অ্যাসিডের সাথে সবল ক্ষার নিতে পারি, সবল অ্যাসিডের সাথে দুর্বল ক্ষার নিতে পারি, অথবা দুইটাই দুর্বল নিতে পারি। আমি যদি উদাহরণ দিই, সবল অ্যাসিড মানে কি, ধরো HCl, এটা একটা সবল। যত ধরনের অজৈব অ্যাসিড আছে সব সবল। অজৈব বলতে যেগুলো জৈব জিনিস থেকে পাই না, ধরো সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো হচ্ছে অজৈব। অজৈব। জৈব কোনগুলা? এই যে আমার অক্সালিক অ্যাসিড জৈব, কার্বক্সিলিক অ্যাসিড যতগুলো আছে এগুলো সব জৈব অ্যাসিড, হাইড্রোকার্বন যেগুলো আছে। সো এটা হইতে পারে সবল অ্যাসিড, হইতে পারে সালফিউরিক অ্যাসিড H2SO4। আবার সবল ক্ষার কোনগুলা? KOH, NaOH, এগুলো সবল ক্ষার, তাই না? সো এরকম। জি ভাইয়া। সো এখন এখানকার এই তিনটা বেশি ইম্পর্টেন্ট, 4 নাম্বারটা বিক্রিয়াই করে না। এটা আমরা দেখবো, সামনে দেখবো, একে একে আসবে। সো প্রথমে দেখো সবল অ্যাসিড ও সবল ক্ষারের প্রশমন বিক্রিয়া এবং প্রশমন বিন্দু। সবল অ্যাসিড এবং সবল ক্ষার, সবল অ্যাসিড হিসেবে নিছে সালফিউরিক অ্যাসিড, সবল ক্ষার হিসেবে নিছে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড। এদের বিক্রিয়া করলে কি হবে? পানি তৈরি হবে আর সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, এটা আমরা জানি। এই বিক্রিয়াটা আমরা জানি। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়? ভাঙলে হচ্ছে আমি আয়ন আকারে দেখাইতে পারি যে এখানে H প্লাস থাকে, OH মাইনাস থাকে, দর্শক আয়ন হিসেবে Na প্লাস থাকে, সোডিয়াম ক্লোরাইড মাইনাস থাকে, এভাবে আমি দেখাইতে পারি।
তো এখানে ওই বিক্রিয়াটার কথাই লিখছে যে 1 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করে এই হয় তেই হয়। আমাদের যেটা দেখার বিষয়, দেখো এখানে মূল বিক্রিয়া ঘটে, দাঁড়াও এটা কি লিখছে, মূল বিক্রিয়া ঘটে হাইড্রোনিয়াম আয়ন, আচ্ছা এটা লাগবে না। আচ্ছা এখানে দেখো লিখছে এক্ষেত্রে এই বিক্রিয়াটার ক্ষেত্রে 1 মোল সালফিউরিক অ্যাসিড, 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিশাইলে প্রশমন বিক্রিয়া শেষে উৎপন্ন NaCl এর দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন আর OH আয়নের ঘনমাত্রা বিশুদ্ধ পানির আয়নীকরণে সৃষ্ট ওইসব আয়নের ঘনমাত্রা তখন এটা, আচ্ছা এখানে কি বলছে দেখো, এই জিনিস কই থেকে পাইলো, আমার মেইন বিক্রিয়া তো ছিল এইটা, তাই না? এটা আমার বিক্রিয়া না, প্রশমন বিক্রিয়াটা? জি এইখানে এটাও অ্যাকচুয়ালি বিক্রিয়া না, আমার মাথা ব্যথা হচ্ছে শুধুমাত্র যেটা যেটা আমরা হচ্ছে ইয়ার শুরুতে পড়ছিলাম, প্রশমন বিক্রিয়া আসলে বিক্রিয়াটা হয় কার কার মধ্যে, H প্লাস আর হাইড্রোক্সিল আয়ন এদের মধ্যে, আর জি সোডিয়াম আর ক্লোরাইড এর কি হিসেবে থাকে, দর্শক আয়ন হিসেবে থাকে। সো ওইটাই বলছে এক্ষেত্রে মূল বিক্রিয়াটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, অথবা হাইড্রোজেন আয়নকে আমরা কি করতে পারি, হাইড্রোনিয়াম হিসেবেও লিখতে পারি, ও হাইড্রোক্সিল আয়নের মধ্যে। এটা হচ্ছে আমার মূল বিক্রিয়া, এদের নিয়ে আমাদের মাথা ব্যথা। তো এখানে যেটা বলছে যেহেতু দুইটাই সবল অ্যাসিড আর সবল ক্ষার ছিল, and এখানে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে, দিয়ে আমি শেষে আলটিমেটলি NaCl আর পানি পাইছি। সো এই যে আহ, এই পানির যে ইয়াটা, পানির মধ্যে আমার হাইড্রোক্সিল আয়ন ছিল আর হাইড্রোনিয়াম আয়ন ছিল, এরা সমানভাবেই কন্ট্রিবিউট করতেছে কারণ হচ্ছে দুইজনই সবল ছিল। সো এইটাকে হচ্ছে আমরা পানির আয়নীকরণের যে ইয়াটা পড়তাম, যে পানির ঘনমাত্রা হচ্ছে 10⁻⁻⁷, ওইটার সাথে ইয়া করতে পারি যে পানিতে একটা পানির মধ্যে মনে করো ওই যে কি পড়ছিলাম আমরা, কে ডব্লিউ পড়ছো না, আমরা কে ডব্লিউ বের করছিলাম না একটা ইয়াতে হ্যাঁ 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 ফার্স্ট জি ভাই পেপারে, ওই জায়গায় গেছি। হ্যাঁ তো তুমি পানির ইয়ার সাথে, যেহেতু এখানে আমার বিক্রিয়াটা পানির মধ্যেই হচ্ছে, পানির বিয়োজন বিক্রিয়া যেটা, তো এখানে আমি হাইড্রোক্সিল আয়নের সাথে হাইড্রোজেন আয়নের হচ্ছে বিক্রিয়া করে আমি পানি তৈরি করতেছি। সো এখানে দুইজনই সবল হওয়ার কারণে দুইজনই তো সেম ভাবে কন্ট্রিবিউট করতেছে, এদের আয়নীকরণের মাত্রা হচ্ছে 100%, এটা কেউই আংশিকভাবে আয়নিত হচ্ছে না। সো এখানে আমি এদের ঘনমাত্রাকে পানির যেই কে আছে, বা আমি বলতে পারি H প্লাস অথবা OH এর ঘনমাত্রা আছে, ওইটার সাথে বলতে পারি দুইটাই সেম। সো এখানে আমার এইটার ঘনমাত্রা আর এটার ঘনমাত্রা হচ্ছে 10⁻⁷, 10⁻⁷, ওইটাই এখানে আর কি লিখছে, যে ভাষাগুলো একটু গুলানো। তো লিখছে দেখো এখানে হাইড্রোনিয়াম আয়ন অথবা H প্লাস আয়ন, এটাকে বলতে পারো হচ্ছে H প্লাস আয়ন, আর হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হচ্ছে 10⁻⁷ মোলার। ওখান থেকে ঘনমাত্রাটা নিয়ে আসে। এখন ওই আবারও কে ওই ওই জায়গায় গেছে দেখো, এখানে হচ্ছে এই দুইটা বিক্রিয়া করে 2 অণু পানি তৈরি করে, and ওখান থেকে আমার KN বের করে এখানে দেখাইছে। এগুলো আমার মাথা, এগুলো এগুলো আমার দেখার বিষয় না অ্যাকচুয়ালি, এখানে ওইটার সাথে তুলনা করতেছে, আমার দেখার মেইন এগুলো তোমাকে বেরও করতে দিবে না, আমার বোঝার মেইন বিষয় হচ্ছে এই গ্রাফটা। সো এই জায়গায় যেটা বলছে এখানে, যেটা বের করছে সেটা হচ্ছে আমরা ওই যে কি করতাম, আয়নগুলার আয়নীকরণ শক্তি বের করতাম না আমরা, ইয়া ঘনমাত্রাগুলোকে গুণ করতাম, এখানে অ্যাকচুয়ালি ওইটাই করছে বাট একটু ঘুরায় ফিরায় লিখছে আর কি, সাম্যাবস্থাকে বের করছে, আমরা যে ইয়াগুলা বের করতাম মানে একটু অন্যভাবে করা আর কি। সো এগুলো আমাদের দেখার প্রয়োজন নাই আপাতত। সো আমরা যেটা দেখবো, আমাদের এখানে প্রশ্ন করবে নির্দেশকের ক্ষেত্রে, থামো আমি প্রশ্নগুলো দেখাই, চ্যাপ্টার 3 তে ছিল কেমিস্ট্রি, যে প্রশ্নটা ছিল দেখ কি বলছিল, ট্রাইটেট করতে কোন নির্দেশকটি উপযোগী, তোমার মেন জায়গা হচ্ছে এটা, কোন নির্দেশকটা উপযোগী এইটা তোমাকে এক্সপ্লেইন করতে হবে, তোমাকে ম্যাথমেটিক্যাল ইয়াগুলো এই জায়গায় করতে কেউ বলবে না। সো আমার যেটা দরকার আমি সেটা এখন পড়বো। সো চ্যাপ্টার 3 তে যাই আবার,
তো এই জায়গায় দেখো কি বলছে দেখি, সর্বদাই প্রশমন বিক্রিয়ার বেলায় এটা 100% সমাপ্ত হয়েছে। আচ্ছা, এখানে যেটা বুঝাইছে, আমার যখন আমি সবল এখানে কে ডব্লিউ মেনলি এখানে একটা সাম্য ধ্রুবক বের করছে, ওইটা ফুললি আমার যেটা যে 10 টু দি পাওয়ার 14 দুইটা গুণ করে 10 টু দি পাওয়ার 14 আসছে, সেজন্য বলতেছে এখানে প্রশমন বিক্রিয়াটা 100% সমাপ্ত হয়েছে। এক্ষেত্রে উক্ত লবণের ক্যাটায়ন এটা দাঁড়াও, আমি আগে গুলাই এটা লাগবে। আচ্ছা, তুমি যেটা করবা এই জায়গায়, তোমাকে যখন একটা বিক্রিয়া দিবে, বিক্রিয়া দেওয়ার পরে বলবে এটা হচ্ছে এখানে তুমি কোন প্রশমন কোন নির্দেশকটা ইউজ করবা, তোমাকে প্রথমে অ্যানালাইসিস করতে হবে এটা কি সবল অ্যাসিড নাকি সবল ক্ষার নাকি দুর্বল, এই জিনিসটা প্রথমত অ্যানালাইসিস করতে হবে। তো তুমি যখন বুঝলা এটা দুইটাই হচ্ছে সবল, অ্যাসিডটাও সবল ক্ষারটাও সবল, তখন তোমাকে বুঝতে হবে এখানে বিক্রিয়াটা সম্পূর্ণ, যেহেতু দুইজনই সবল দুইজনেরই আয়নীকরণ একদম ফুললি হয়, 100% হয়। আমরা জানি সবল অ্যাসিড সবল ক্ষার একদম সম্পূর্ণভাবে আয়নিত হয়, আমরা ফার্স্ট পেপারে পড়ছি। তো এখানে ওই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করছে যে হ্যাঁ, আমার কে এন একটা বের করছে, যেটা বলতেছে সাম্য ধ্রুবক, ওইটা হচ্ছে বের করে বলতেছে, ওইটা বের করার মাধ্যমে যেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 14 আসছে। কোন কিছুর আয়নীকরণ শক্তি বলতে আয়নীকরণ শক্তি না, এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে ওই যে, আমি নাম ভুলে যাইতেছি, আয়নিক গুণাঙ্ক বলতে পারো। তো এই আয়নিক গুণাঙ্ক অথবা তোমার সাম্য ধ্রুবকও বলতে পারো, এটা ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারে হচ্ছে 10 টু দি পাওয়ার 14, কেন ওইটাই আসছে আর কি। তো ওই জন্য এটাকে বলতেছে এখানে বিক্রিয়াটা 100% সম্পূর্ণ হয়েছে। কথা বুঝছো, মানে হচ্ছে আমার সাম্য ধ্রুবক বলতে পারো অথবা আয়নীকরণের একদম ম্যাক্স যেটা পর্যায় হয়, ওইটাতে তোমার ভ্যালু কে এর ভ্যালুটা আসে হচ্ছে 10 টু দি পাওয়ার 14, ওইটা বের করে এখানে দেখাইছে। তো এটা বের করার মাধ্যমে সে বলতেছে এখানে তোমার বিক্রিয়াটা একদম সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। সো এখানে তোমার পিএইচ এর ভ্যালুটা, মানে তোমার অ্যাসিড থেকে যেই পরিমাণ কন্ট্রিবিউশন ছিল, ক্ষার থেকেও ঠিক একই পরিমাণ কন্ট্রিবিউশন হয়েছে, এন্ড এরা একদম সম্পূর্ণরূপে প্রশমিত হয়েছে, হয়ে তোমার পিএইচটা একদম মাঝামাঝি লেভেলে আসছে, যেটা হচ্ছে 7। সো ওইটাই এই জায়গায় হচ্ছে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেইন করছে। সো এই পার্টটুকু তোমার এক্সপ্লেইন করতে হবে না, অ্যাকচুয়ালি তোমাকে যখন পরীক্ষায় প্রশ্ন করবে তোমাকে এই জিনিসগুলো দেখাইতে হবে না, তোমাকে জাস্ট আইডেন্টিফাই করতে হবে এটা সবল অ্যাসিড এন্ড এটা সবল ক্ষার। তোমাকে বলতে হবে এখানে যেহেতু দুইজনই সবল, এরা সম্পূর্ণরূপে আয়নিত হয় এবং এদের প্রশমন বিক্রিয়াটা একদম 100% সম্পূর্ণ হয়, বুঝছো? And এদের পিএইচ বিন্দুটা কই থাকে? পিএইচ বিন্দুটা থাকে হচ্ছে একদম সাথে। কথা বুঝছো? আইডেন্টিফাই করবা দুইজন যদি সবল হয়, এটার মানে হচ্ছে এদের প্রশমন বিক্রিয়া একদম সম্পূর্ণরূপে কমপ্লিট হবে, এন্ড এদের প্রশমন বিন্দু বা সমাপ্তি বিন্দু হবে পিএইচ লেভেল 7। এখন তোমাকে প্রশ্ন করছে এখানে তুমি কোন নির্দেশকটা ব্যবহার করবা, এই জিনিসটা তোমাকে মুখস্থ করতে হবে। তোমাকে তিনটা ডিফারেন্ট কেসের ক্ষেত্রে কোন কোন নির্দেশক ব্যবহার করি এটা তোমাকে মাথায় রাখতে হবে। তো নির্দেশক হিসেবে আমরা দেখো বলছে এক্ষেত্রে নির্দেশক রূপে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড অথবা ফেনথিলিন ব্যবহার করা যাইতে পারে। তিনটা নির্দেশক বলছে, তিনটা নির্দেশক এই জায়গায় ব্যবহার করা যাইতে পারে, কারণ সবল অ্যাসিড এবং সবল ক্ষারের ট্রাইটেশনে হঠাৎ বর্ণ পরিবর্তনের পিএইচ 4 থেকে 10 এর মধ্যে থাকে। এই দীর্ঘ পিএইচ পরিবেশের যে কোনো নির্দেশক কার্যকর হয়। তুমি যদি এই গ্রাফটাতে আসো, এই গ্রাফটা তোমাকে আঁকাইতে হবে পরীক্ষায়, যেটার ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে পিএইচ 0 থেকে 14 পর্যন্ত,
পাশে যে যোগ করা কস্টিক সোডা দেখতেছো এই জিনিসগুলো তোমাকে লিখতে হবে না, তুমি জাস্ট পিএইচটা লিখবা। আর এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে তোমার হচ্ছে এই যে আস্তে আস্তে তুমি ইয়া যোগ করতেছো, কস্টিক সোডা যোগ করতেছো, ওইটার লেভেলটা। এটা জাস্ট ইয়া করে লিখা আর কি, তোমাকে হচ্ছে এইভাবে এক্সাক্ট ডট ডট বের করে করতে হবে না, এটা প্র্যাকটিক্যাল গ্রাফ। আচ্ছা আচ্ছা বুঝছো? তোমাকে জাস্ট কি বলে জিনিসটা দেখাইতে হবে এটা কি, তোমাকে এই ডট ডট কানেক্ট করে তোমাকে তো এই পয়েন্টগুলো দিয়ে দিবে না যে তুমি হচ্ছে একটা স্মুথ গ্রাফ আঁকাবা, তোমাকে জাস্ট জিনিসটা বুঝাইতে হবে, ওটার জন্য এরকম একটা কোয়ালিটেটিভ গ্রাফ আঁকাইতে হবে। তো এখানে দেখো দুইটা সিমেট্রিক কার্ভ আছে, কার্ভটার একদম মিডল পয়েন্টটা হচ্ছে পিএইচ 7 এ, যেটা একদম সোজা উঠে গেছে। আমরা দেখাই, এই যে মিডল পয়েন্ট পিএইচ 7 এ, কারণ কি দুইজনই সবল। 7 এর উপরে, 7 এর উপরের পার্টটা কি, ক্ষারের পার্ট, বা বলতে পারো হচ্ছে ক্ষারের কন্ট্রিবিউশন বা OH মাইনাসের কন্ট্রিবিউশন, নিচের পার্টটা কি অ্যাসিডিক। এন্ড আমরা জানি সবল ক্ষার আর দুর্বল ক্ষারের ক্ষেত্রে পিএইচ এর পরিসর বলতে কি বোঝায়, এই যে আমরা প্রশমন ইয়ার যেটা পড়ছিলাম যে হঠাৎ পিএইচ এর পরিবর্তন ঘটে এবং হঠাৎ পিএইচ পরিবর্তন ঘটার কারণে নির্দেশকের কালার পরিবর্তন হয়। দুইজনই যখন সবল হয় এই হঠাৎ পরিবর্তনটা 4 থেকে 10 পিএইচ এর মধ্যে ঘটে। এই যে 4 পিএইচ আর 10 পিএইচ, হঠাৎ পরিবর্তনটা এর মধ্যে ঘটে, যে সেই জন্য এই গ্রাফটা পুরাপুরি ভাবে স্ট্রেইট। বুঝছো? এর জি মধ্যে ভাই। হঠাৎ পরিবর্তনটা ঘটবে। বাকিটুকু আবার এখানে তুমি দেখো এই পয়েন্টে তোমার কি ক্ষারের পরিমাণ ছিল একদম জিরো, জিরো ছিল না? খাবে। এই পয়েন্টে তুমি তো একটা জিরো পরিমাণ ক্ষার অ্যাড করছো, হ্যাঁ। সেজন্য পিএইচ যা ছিল তাই অ্যাসিডের মধ্যে। এই পয়েন্টে একটু ক্ষার অ্যাড করছো, সো পিএইচ একটু কি হয়েছে, বাড়ছে। বাড়ছে। আরেকটু অ্যাড করছো, আরেকটু বাড়ছে, এভাবে বাড়তেছে আস্তে আস্তে, বাড়তে বাড়তে একটা পয়েন্ট আসছে যখন পিএইচ এর পরিবর্তনটা, তুমি ক্ষার যোগ করো নাই কিন্তু, এই জায়গায় একটা পয়েন্ট আসছে যখন ক্ষার একটু যোগ করার কারণে পিএইচটা হুট করে এখান থেকে বেড়ে এখানে চলে আসছে। দেন তুমি আবার অ্যাড করতেছো, আস্তে আস্তে বাড়তে 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 এভাবে বাড়তেছে। বুঝছো গ্রাফটা? মেইন মাথা ব্যথাটা ছিল এই জায়গায়, এই বিন্দুটাকে বলতেছে, এই পয়েন্টটাকে বলতেছে তোমার প্রশমন বিন্দু, এই জায়গায়। এই যে তুমি 40 তে প্রশমন বিন্দুটা পাইছো, তুমি যখন 40 ml কস্টিক সোডা যোগ করছো তখন সে পিএইচ 4 থেকে হুট করে পিএইচ 10 এ চলে আসছে, অথবা এই টেনে। রেঞ্জের মধ্যে একটা জাম্প করছে। মানে এমন ম্যান্ডেটরি না যে 4 থেকে 10ই হইতে হবে, ধরো এটা 5 থেকে 9 হইতে পারে, 5 থেকে 8 হইতে পারে, বাট এই রেঞ্জের মধ্যে জাম্প করবে। আর এই রেঞ্জের মধ্যে জাম্প করলে আমার তিনটা নির্দেশক আছে, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথিলিন, এই তিনটার যে কোনো নির্দেশক আমি এখানে ইউজ করতে পারি। বুঝছো? তোমাকে এই পার্টটুকু লিখতে হবে, তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যেটা কি, সবল নাকি দুর্বল, এরপরে তোমাকে বলতে হবে এটা কি সম্পূর্ণভাবে ইয়া হয় কিনা, প্রশমন বিন্দুটা কোথায় থাকে, এন্ড কোন কোন নির্দেশক তুমি এখানে ইউজ করতে পারো, এন্ড সাথে তোমাকে এই গ্রাফটা দিতে হবে। বুঝছো? এবার আসো দুর্বল অ্যাসিড ও সবল ক্ষার। দুর্বল অ্যাসিড কারা? ইয়া অ্যাসিড যেগুলা, জৈব অ্যাসিড যেগুলা, ওগুলা ধরো জৈব। অ্যাসিটিক অ্যাসিড, এটা হইতে পারে। আবার আমরা যে হুক কুক পড়ছি, এটা একটা দুর্বল অ্যাসিড, এরকম তোমাকে বলে দিবে। এন্ড সাথে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড নিছে, এটা একটা সবল ক্ষার। সো এটার বিক্রিয়া দেখাইছে, এই দুইটা বিক্রিয়া করে এটা এটা তৈরি করে। এখানে সোডিয়ামের পার্টটুকু দেখাই নাই, এটার সাথে সোডিয়াম এখানে NaOH ছিল, Na প্লাস ইয়াটুকু দেখাই নাই, শুধু যেইটুকুর বিক্রিয়া হয়েছে ওইটুকু দেখাইছে। দেখানো বলছে বলছে উৎপন্ন, এক্ষেত্রে উৎপন্ন CONA, এই যে সোডিয়াম প্লাটটা এখানে এসে যুক্ত হয়, দিয়ে এটা তৈরি হয়। এবং বিক্রিয়ক কস্টিক সোডা পূর্ণরূপে আয়নিত থাকায় নিট পরিমাণ সমীকরণে Na প্লাস আয়নগুলো দেখানো হয়নি। ওকে, এখন এই প্রশমন বিক্রিয়ায় Kn এর মান এমন দুইটি বিক্রিয়ার জানা গুণফল হবে, সাম্য ধ্রুবকের গুণফল থেকে বের করতে হবে যাতে ওই দুটি বিক্রিয়ার যোগফল ওই প্রশমন বিক্রিয়ার নিট আয়নিক সমীকরণ হয়। ওকে, এখানে আবার Kn এর ভ্যালু বের করছে, বের করে এত আসছে।
তারপর দেখো, লক্ষ্য করো উপরের দ্বিতীয় বিক্রিয়াটি পানির আয়নীকরণের বিপরীতভাবে দেখানো আছে। এইটা তো এই মানটা হচ্ছে মানটি বড়, এক্ষেত্রে কেন এর মানটা বড়। তবে সবল অ্যাসিড এবং ক্ষারের প্রশমন বিক্রিয়া কেন এর চেয়ে ছোট। এক্ষেত্রে বলছে প্রশমন বিক্রিয়া প্রায় সমাপ্তির কাছাকাছি। এক্ষেত্রে OH আয়নের প্রবল প্রোটন আসক্তির কারণে দুর্বল অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া 100% সম্পূর্ণ গণ্য করা যায়। ওকে, সম্পূর্ণ হয়েছে। প্রশমনের ফলে Na আয়নের কোনো অম্ল বা ক্ষার ধর্ম নেই, কিন্তু A আয়নের দুর্বল ক্ষারক হওয়ায় প্রশমন বিন্দু 7 এর উপরে চলে আসছে, প্রশমন বিন্দু 8.8 এ থাকে। আচ্ছা, এখানে কি বলছে? এখানে বলছে যখন তুমি একটা সবল অ্যাসিড আর একটা দুর্বল ক্ষার ইউজ করো, দুর্বল অ্যাসিড মানে কি? সে সম্পূর্ণরূপে আয়নিত হচ্ছে না, রাইট? এটাই তো দুর্বল অ্যাসিড বলতে তো আমরা এটাই বুঝি, সে সম্পূর্ণরূপে এটাই। আয়নিত হয় না। আর সবল ক্ষার বলতে কি বুঝি? সে পুরোপুরি আয়নিত হয়, তাই না? দুর্বল অ্যাসিড যতটুকু পরিমাণ আয়নিত হয়েছে, সবল অ্যাসিড তো তার থেকে বেশি আয়নিত হচ্ছে। তাহলে দুর্বল হ্যাঁ, অ্যাসিড আয়নিত অ্যাসিড যেটুকু আছে, ওইটুকুর যতটুকু ক্ষারের দরকার, ততটুকু যদি সে পায়, সে সম্পূর্ণরূপে প্রশমিত হবে। হবে জি ভাইয়া, সে তো সম্পূর্ণরূপে প্রশমিত হয়ে যাবে। প্রশ্নটা হলো। কিন্তু অ্যাসিডের কি বলে, অ্যাসিডটার যে পরিমাণ আয়ন আয়নিত, যেই পরিমাণ যেটুকু পরিমাণ আয়নিত হইতে পারে নাই, ওইটুকুর কি হবে? হুম উম, অবশিষ্টটুকু হুম এটা কি হবে? আচ্ছা, ওইটুকু এখানে আসবে না। দেখো, চিন্তা করো, ধরো এভাবে চিন্তা করো, একটা দুর্বল অ্যাসিড, এখানে যেহেতু একটা দুর্বল অ্যাসিড আছে, একটা সবল ক্ষার আছে। দুর্বল অ্যাসিডটাকে তো আমি দুর্বল অ্যাসিডটাকে ক্ষারটা সব পুরোপুরি ভাবেই প্রশমিত করতে পারবে, যদিও সে পুরোপুরি ভাবে আয়নিত হচ্ছে না, বাট যতটুকুই হচ্ছে অ্যাসিডটার ওই ক্যাপাবিলিটি আছে ওটাকে প্রশমিত করার। কিন্তু এখানে স্টিল অ্যাসিড কিছু, যেহেতু আমি এখানে ক্ষারটা সবল ব্যবহার করতেছি, ক্ষারের কিছু আয়ন থেকে যাবে না এখানে, হ্যাঁ, থাকবে। এক্সট্রা থাকবে, থাকবে না? অবশিষ্ট থাকবে। সিম্পলি চিন্তা জি করো, ভাই, অবশিষ্ট। ক্ষার যেহেতু সবল আছে, and সে এখানে হচ্ছে বেশি শক্তি প্রয়োগ করতে পারবে, and তার এখানে অবশিষ্ট কিছু জিনিস থাকবে। চিন্তা করো তো এখানে আমার যখন বিক্রিয়াটা ঘটবে, পিএইচ এর প্রশমন বিন্দুটা 7 এ না হয়ে ক্ষারের দিকে একটু থাকবে। ওই জিনিসটাকে এখানে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেইন করার ট্রাই করতেছে, যে তোমার এই কেন এর ভ্যালু দিয়ে। আমরা কেন এর ভ্যালুতে এখন ঢুকবো না, ওই জিনিস তোমার কোথাও কাজে লাগবে না, ওই জিনিস তোমার এইচএস তেও আসবে না, ওই জিনিস তোমার অ্যাডমিশনেও আসবে না। তো ওইটা নিয়ে মাথা ঘামায় আমাদের লাভ নেই। আমাদের যে জিনিসটা আসবে, আমাদের হচ্ছে কখন কোন জিনিসটা ইউজ, মানে কখন কোন নির্দেশক ইউজ করতে হয়, আর গ্রাফটা বোঝা, এর বাইরে আমাদের কোনো কিছু দরকার নেই। তো এখানে আমার মাথায় রাখতে হবে, যখন অ্যাসিডটা দুর্বল হয় আর ক্ষারটা সবল হয়, তখন প্রশমন বিন্দুটা একটু ক্ষারের দিকে থাকে, মানে 7 এর থেকে বেশি থাকে। ওইটাকে এখানে একটা এক্সাক্ট পয়েন্টে বলতেছে যে পিএইচটা মোটামুটি 8.8 এ থাকে। নির্দেশক কোনটা ব্যবহার করা হয়? যখন দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার ইউজ করি, তখন হচ্ছে আমরা এখানে মিথাইল ব্লু আর থাইমল ব্লু আর ফেনপথিলিন এই দুইটা ইউজ করি। কারণ কি? থাইমল ব্লু আর ফেনপথিলিন 8 থেকে 10 এই রেঞ্জের মধ্যে কাজ করতে পারে, বুঝছো? 8 থেকে জি 10 ভাইয়া। এই রেঞ্জের মধ্যে ফেনপথিলিন আর থাইমল ব্লু কাজ করে। And আমাদের পিএইচ এর প্রশমন বিন্দুটা যেহেতু 8.8 এ, আমার তো বিক্রিয়াটা এর কাছাকাছি হয়। আমি যদি এই জায়গায় মিথাইল অরেঞ্জ ইউজ করি, তাইলে কি সমস্যা হবে? মিথাইল। মানে আমি এই জায়গায় কেন ফেনপথিলিন আর থাইমল ব্লু ইউজ করতেছি? উম, কেন? হ্যাঁ। আমরা শেষ করি, তারপর দেখো। তো এখানে আমরা আমাদের বলতেছে যে ফেনপথিলিন আর থাইমল ব্লু 8 থেকে 10 পিএইচ এর মধ্যে পরিবর্তনটা চেঞ্জটা নির্দেশক। ধরতে পারে।
মানে তোমার নির্দেশক হিসেবে ব্যবহার করা 8 হয়। থেকে 10 এর মধ্যে হয়, আর তুমি যদি ফেনফথিলিন বা থাইমল ব্লু এদের একজনকে ব্যবহার করো, ওরা কি করবে, পিএইচ পরিবর্তনের সাথে সাথে নিজের কালারটা চেঞ্জ করে তোমাকে দেখাবে। আর তুমি বুঝতে পারবা এখানে প্রশমনটা কমপ্লিট হয়েছে। গ্রাফটা দেখো, গ্রাফটার প্রশমন বিন্দুটা 8.8 এ, মানে এটা দেখো 8 থেকে 10 পর্যন্ত খাড়া। ধরো এখানে অ্যাসিড ছিল, তুমি আস্তে আস্তে ক্ষার যোগ করতেছো, এদের পিএইচ আস্তে আস্তে কি হচ্ছে, বাড়তেছে। বাড়তে বাড়তে একটা সময় আসছে যেই সময়ে পিএইচটা হুট করে বেড়ে গেছে, হুট করে বেড়ে এখানে চলে আসছে। তুমি আবার যখন অ্যাড করতেছো, এটা আস্তে 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 বাড়তেছে, মানে এটার কাছাকাছি একটু র্যাপিডলি বাড়ে, আর এটার প্রশমন বিন্দু থেকে যখন দূরে থাকে তখন একটু আস্তে আস্তে বাড়ে। আর প্রশমন বিন্দুর কাছাকাছি একটু র্যাপিডলি বাড়ে, স্লোপটা হচ্ছে একদম স্টিপ হয়ে থাকে। সো এটা হলো এখানকার গ্রাফ। সব গ্রাফ সেমই, খালি একটু উপরে উঠে নিচে নামে, এটাই তফাৎ। এটা যেমন একদম মিডিলে ছিল, এটা একটু উপরে উঠে গেছে। সেম ভাবে তুমি যদি হচ্ছে ইয়ার ক্ষেত্রে যাও, দুর্বল ক্ষার আর সবল অ্যাসিডের ক্ষেত্রে যাও, এখানেও আবার ওই একই ভাবে বের করছে। বের করার পর এখানে দেখাচ্ছে যে এখানে যেহেতু অ্যাসিডটা সবল, ক্ষারটা দুর্বল, সে অ্যাসিডের প্রভাবটা একটু বেশি থাকে। দেখে প্রশমন বিন্দুটা 7 এর নিচে নেমে আসে। 7 এর নিচে কত নামে দেখো, এটা 7 এর কম হয়, 7 এর নিচে মোটামুটি 5.3 এর কাছাকাছি থাকে। সেই জন্য আমার গ্রাফটার প্রশমন বিন্দুটা বা মিডল পয়েন্টটা একদম 5 এর কাছাকাছি আছে। এখানে আমি ব্যবহার করি হচ্ছে মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড, যেটা কাজ করে 4 থেকে 7 এর মধ্যে। দেখো, থাইমল ব্লু ফেনফথিলিন কাজ করে 8 থেকে 10 এ, মিথাইল অরেঞ্জ মিথাইল রেড কাজ করে 4 থেকে 7 এ। তো 4 থেকে 7 পর্যন্ত আমার এটা একটু খাড়া হবে, তাই না? এই গ্রাফটা কেন উল্টা? এই গ্রাফটা এরকম কেন? কারণ এখানে হচ্ছে উল্টা কাজটা করতেছে। এখানে তোমার প্রমাণ HCl ব্যবহার করতেছে, তোমার আস্তে আস্তে HCl যোগ করতেছে। সো আগে পিএইচটা বেশি ছিল, HCl যত যোগ করতেছে HCl পিএইচটা আস্তে আস্তে কমতেছে। কমতেছে। সেজন্য গ্রাফটা উল্টা, বুঝছো? তাই না? এখানে তুমি প্রমাণ যেটা ব্যবহার করতেছো আর কি, তুমি প্রমাণ যদি এখানে ইয়া করতে, তাহলে হচ্ছে তোমার গ্রাফটা এরকম হতো। মানে কস্টিক সোডা আগের মতো ব্যবহার করলে তোমার গ্রাফটা এরকম হয়, এরকম হয়, ওইরকমই হইতো আর কি। এখানে উল্টাটা ব্যবহার করছে, এই অ্যাক্সিস দেখলে বোঝা যায়। তোমার HCl যোগ করতেছে মানে কি, একটা ক্ষারের মধ্যে দিচ্ছে, পেজটা আস্তে আস্তে কমতেছে। তো আস্তে আস্তে এখানে চেঞ্জ হয়েছে, দেন আবার আস্তে আস্তে এখানে কমতে কমতে এখানে আসে। তো এটা হলো টোটাল 3টা গ্রাফ। এখন দেখো, মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড এর রেঞ্জ হচ্ছে 4 থেকে 7, মানে তোমার 4 থেকে 7 এর মধ্যে যদি এই পিএইচ জাম্পটা হয়, মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড কালার চেঞ্জ করে ওটা দেখায়, ঠিক আছে? যদি 8 থেকে 10 এর মধ্যে জাম্পটা হয়, তখন থাইমল ব্লু আর ফেনফথিলিন এই জাম্পটা দেখাইতে পারে। এন্ড যদি 4 থেকে 10 এর মধ্যে হয়, তখন তুমি এই 4 জনের যে কোনো একজনকে ইউজ করলেই সে জিনিসটাকে দেখাইতে পারে, রাইট? আবার চিন্তা করো, যখন তোমার সবল অ্যাসিড দুর্বল ক্ষার হয়, আমি ওখানে মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড ইউজ করি, কারণ এরা পিএইচ এর পরিবর্তন 4 থেকে 7 এই রেঞ্জের মধ্যে র‍্যাপিড পরিবর্তনটাকে ধরতে পারে, কালার চেঞ্জ করে আমাকে বুঝাই দেয়। যদি আমি সবল ক্ষার আর দুর্বল অ্যাসিড ব্যবহার করি, আমি তখন হচ্ছে ফেনফথিলিন আর থাইমল ব্লু ইউজ করি, যারা হচ্ছে 8 থেকে 10 এর মধ্যে পিএইচ পরিবর্তনটা ধরতে পারে, আমাকে কালার চেঞ্জ করে দেখায়, ঠিক আছে? এন্ড যখন আমি দুইটাই সবল ইউজ করি, তখন আমি ওই চারটার যে কোনো একটা ইউজ করলেই হয়, কারণ আমার এখানে পিএইচ এর জামটা 4 থেকে 10 এর মধ্যে হয়। এন্ড ওই চারজনের চারজনই 4 থেকে 10 এর মধ্যে যে কোনো জাম ক্যাচ করতে পারে, বুঝছো? মানে ধরো আমি যদি পিএইচ স্কেল আঁকাই একটা, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 1 2 3 4 5 6 7 8
হ্যালো, শুনতে পাচ্ছ? দেখো, এই জায়গায় মিথাইল অরেঞ্জ আর হ্যালো। মিথাইল রেড। হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি ভাই, এখন শুনতে পাচ্ছি। মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড এই রেঞ্জের মধ্যে ক্যাচ করতে পারে 4 থেকে 7। ফেনফথিলিন আর থাইমল ব্লু এই রেঞ্জের মধ্যে কোনো পিএইচ পরিবর্তন হলে সেটা ধরতে পারে আর আমাকে কালার পরিবর্তন করে দেখায়, তাই না? জি তাই ভাই। তো? তো আমি যখন স্ট্রং বেস আর উইক অ্যাসিড ইউজ করি, তখন আমি পিএইচটা 8 থেকে 10 এর মধ্যে পরিবর্তনটা হয়, যেহেতু বেসটা স্ট্রং। তখন আমার কি লাগে? ফেনফথিলিন আর মিথাইল অরেঞ্জ লাগে। ওরা এই রেঞ্জের মধ্যে জামটাকে ধরে। আবার আমি যখন স্ট্রং অ্যাসিড আর উইক বেস ইউজ করি, ওরা 4 থেকে 7 এর মধ্যে জাম্প করে পিএইচটা। তো আমি তখন কি মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড ইউজ করি। এন্ড যখন আমার দুইটাই স্ট্রং হয়, স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, তখন আমার জামটা কেমন হয়? এই 4 থেকে 10 এর মধ্যে যে কোনো জায়গায় হয়। তো ওই ক্ষেত্রে এই 4টা নির্দেশকের যে কোনো একটা ইউজ করলেই হয় না? কারণ 4 জনই তো এই রেঞ্জের মধ্যে যে কোনো জায়গায়, মানে এই রেঞ্জের মধ্যেই আছে। এন্ড জাম্পটা তো, এই জাম্পটা তো একটু বড় জাম্প হয়। সো এদের এদের রেঞ্জের মধ্যে একটার মধ্যে পড়ে আসে। সো এই 4 জনের মধ্যে যে যে কোনো কোনো একটা একজনকে ইউজ ইউজ করলেই করলে হয়। হবে ভাই। হ্যাঁ, এই টোটাল 3টা কেস তোমাকে মাথায় রাখতে হবে। বুঝছো? জি ভাই। তোমার এটার জন্য দুইটার নাম, এটার জন্য দুইটা নির্দেশকের নাম। And এই দুইটাই তুমি এইটার ক্ষেত্রেও ইউজ করতে পারবা। দিস ইজ কেস 1, দিস ইজ কেস 2, দিস ইজ কেস 3। এন্ড সাথে তোমাকে এই জিনিসটা আঁকাইতে হবে। এন্ড 4 নাম্বার কেস যেটা ছিল, দুইটাই যখন দুর্বল হয়, দেখো, দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার বলছে, দেখো, দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের প্রশমন ট্রাইটেশনের কোনো নির্দেশক কার্যকর হয় না। দেখো, এই শ্রেণীর প্রশমন বিক্রিয়া অতি ধীরে ঘটে, তাই প্রশমন বিন্দুতে কোনো নির্দেশকের হঠাৎ বর্ণ পরিবর্তন সঠিকভাবে পাওয়া যায় না। প্রশমনের শেষ পর্যায়েও পিএইচ এর তেমন কোনো হঠাৎ পরিবর্তন হয় না, এজন্য এদের ট্রাইটেশনে কোনো নির্দেশক ব্যবহার করা হয় না। মানে বলতেছে, যখন তুমি দুইটাই দুর্বল নিবা, এদের প্রশমন বিক্রিয়া এতই ধীরে ঘটে যে আমার নির্দেশকের কাজ কি, পিএইচ যদি র্যাপিডলি পরিবর্তন হয়, হুট করে জাম্প করে, তখন সে ওটাকে ধরতে পারে, তখন সে কালার চেঞ্জ করে। বাট সে পিএইচ যদি র্যাপিডলি চেঞ্জ না হয়, তাইলে সে কালার চেঞ্জ করবে না দ্রুত। মানে তুমি দেখবা প্রশমন বিক্রিয়া যখন করাবে, হুট করে দেখবা পিঙ্ক কালার চলে আসে, হলুদ কালার চলে আসে, এরকম হয়। সো ওইটার কারণ হচ্ছে এই পিএইচটা হুট করে চেঞ্জ হয়, দেখে হুট করে একটা জাম্প করে। বাট দুইটাই যখন দুর্বল হয়, তখন এই জাম্পটা আর হয় না, খুবই গ্র্যাজুয়ালি হইতে থাকে। দেখে কোনো নির্দেশক এই পিএইচ চেঞ্জটাকে কালার পরিবর্তন দিয়ে ধরতে পারে না। মানে তুমি বুঝতেই পারবে না কোনটা প্রশমন বিন্দু, মানে কখন সে প্রশমিত হয়ে গেছে। এটা বোঝাটা একটু কঠিন হয়ে হয়ে পড়ে। দেখে এই ধরনের বিক্রিয়ায় কোনো নির্দেশক ব্যবহার করা হয় না। এটা এক্সপ্লেনেশন। তোমাকে যদি দুইটাই দুর্বল জিনিস দেয়, তোমাকে এই জিনিসটা এক্সপ্লেন করতে হবে। তোমাকে জাস্ট কথায় বলতে হবে যে এই বিক্রিয়াটা অনেক ধীরে ঘটে, পিএইচ এর পরিবর্তনটা খুবই গ্র্যাজুয়ালি হয়, ক্রমান্বয়ে হইতে থাকে, র্যাপিডলি বা হচ্ছে হঠাৎ কোনো পরিবর্তন হয় না। দেখে কোনো নির্দেশকের পক্ষে এই চেঞ্জটাকে ধরাও সম্ভব হয় না। সেই জন্য দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের প্রশমন বিক্রিয়ায় ট্রাইটেশনে কোনো ধরনের নির্দেশক ব্যবহার করা হয় না। এই টোটাল 4টা কেস তোমার। দেখো প্রশ্নটাতে আসি, কি বলছিল? এখানে বলছিল পাত্র এ এর দ্রবণকে পাত্র বি দ্বারা ট্রাইটেট করতে কোন নির্দেশকটি উপযোগী। দেখো, অক্সালিক অ্যাসিড, দুর্বল অ্যাসিড, সবল ক্ষার, জি। এটা হচ্ছে উইক, এটা আমার স্ট্রং। তো এখানে আমি কি ইউজ করব?
খাটটা যেহেতু সবল, সেকেন্ড ইয়ারটা থাইমল ব্লু আর ইয়া ইউজ হবে ফেনফথিলিন। সেখানে এক্সপ্লেনেশনটা দেখো, একটা তীব্র ক্ষার আর একটা দুর্বল অ্যাসিড। সো ট্রাইটেশনটা এরকম হচ্ছে। ওকে, এটা ব্যাপারে এক্সপ্লেন করলো যে তীব্র আর এটা দুর্বল। ওকে, নির্দেশক কারণ প্রতিনির্দেশক পিএইচের বর্ণ পরিবর্তন করে, টাইট্রেশনের অল্প পরিমাণ প্রকৃতির উপর নির্ভর করে। এখানে ওদের বিক্রিয়াটা লিখছে, বিক্রিয়াটা দেখাইলো, এরা বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়াটা দেখাইলো। মৃদু অ্যাসিড এবং দুর্বল ক্ষার থেকে উৎপন্ন লবণ পটাশিয়াম অক্সালিকের দ্রবণের প্রকৃতি ক্ষারকীয়, মানে এই যে পটাশিয়াম অক্সালেট লবণটা তৈরি হইলো, এই লবণটাই মেনলি এটা ক্ষারীয় লবণ, প্রশমিত লবণ না, মানে ওর মধ্যে একটু ক্ষার ধর্ম থাকে, দেখে আমার পিএইচটা বেড়ে যায়। এটা বলতেছে যে আমার প্রশমন বিক্রিয়া হইলো, যে আমি K2O2 K2C2O4 পাইলাম, এই লবণটা একটু ক্ষারীয় প্রকৃতির হয়, সেজন্য আমার প্রশমন আমার প্রশমন বিন্দুটা একটু বেশি থাকে। সো এই জন্য বলছে দেখো, মৃদু অ্যাসিডকে তীব্র ক্ষারক দ্বারা ইয়া করার সময় যে লবণ উৎপন্ন হয়, আদ্র বিশ্লেষিত হয়ে মৃদু অম্ল তীব্র ক্ষারক উৎপন্ন করে, ব্লা 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 ব্লা। এই জাতীয় ক্ষেত্রে আমার প্রশমন বিন্দুতে পিএইচ এর মান 7-এর উপরে থাকে, প্রশমন বিন্দুটা 7-এর উপরে থাকে, ওইটা নিয়ে বললো। এই পরিসরে আমরা হচ্ছে ফেনফথিলিন ব্যবহার করি, যেটা হচ্ছে 8 থেকে 10-এর মধ্যে র্যান্ডম পরিবর্তনকে দেখাইতে পারে। এই জিনিসটাই জাস্ট নিজের ভাষায় এক্সপ্লেন করছে, করে তোমাকে এই গ্রাফটা আঁকাইছে। দেখো এখানে যে কেওএইচ এর পরিমাণ যেটা যোগ করতেছে, একদিকে পিএইচ, এখানে দেখো 8 থেকে 10-এ সোজা করবা, বাকিটুকু এভাবে আঁকাই দিবা, আর মাঝখানে থাকবে প্রশমন বিন্দু। বুঝছো? তোমাকে কি করতে হবে, তোমাকে অ্যান্সারের ক্ষেত্রে প্রথমে বলতে হবে এটা দুর্বল নাকি সবল, দেন তোমাকে প্রশমন বিক্রিয়াটা দেখাইতে হবে। যদি হচ্ছে দুইজনই সবল হয়, তাহলে কি যে লবণটা হবে ওই লবণটা কি প্রশম্য লবণ, ওর তো অ্যাসিডিক কোনো ইয়াও থাকবে না, আবার ক্ষারীয় কোনো ধর্ম থাকবে না, ও প্রশমিত লবণ মোটামুটি, ও কন্ট্রিবিউট করে না ইয়াতে। সো পিএইচটা 7 হয়, একদম প্রশমন বিন্দুটা একদম 7 হয়। আবার যদি হচ্ছে কেউ একজন তীব্র হয়, ধরো অ্যাসিডটা তীব্র হইলে লবণটা একটু অ্যাসিডিক টাইপের হয়, আবার ক্ষারটা তীব্র হইলে লবণটা একটু ক্ষারীয় টাইপের হয়, ওইটার ক্ষেত্রে ওইটার জন্য পিএইচটা 7-এর বড় বা ইয়া প্রশমন বিন্দুটা 7-এর বড় বা কম হয়ে যায়, যেটা আমরা দেখছি। ওইটার ব্যাপারে একটু লিখবা, এরপরে বলবা এমন এরকম ক্ষেত্রে পিএইচ এর পরিবর্তনটা কোথায় হয় এন্ড আমি কোন নির্দেশকটা ব্যবহার করি। এটা বলার পরে তোমাকে এক্সপ্লেইন করতে হবে কেন ওইটাই। এই যে যেটা লিখছে দেখো, ফেনফথিলিনের পিএইচ এর পরিসর কেন এটাই, এই কেনটার উত্তর হচ্ছে পরিসরটা। তুমি কেন ফেনফথিলিন ইউজ করবা, তোমাকে বলতে হবে আমি ফেনফথিলিন ইউজ করব কারণ এখানে পিএইচ এর হঠাৎ পরিবর্তনটা ঘটে 8 থেকে 10-এর মধ্যে, আর ফেনফথিলিন 8 থেকে 10-এর মধ্যে পিএইচ পরিবর্তনটা ধরতে পারে, দেখে এখানে উপযুক্ত নির্দেশকটা হচ্ছে ফেনফথিলিন। দেন তুমি গ্রাফটা আঁকাই দেবে। দেখো এখানে এরকম আরো যেটা ছিল ওটা দেখি। আরো তো ছিল এখানে। ভাইয়া 1 মিনিট, আমি একটু মেডিসিনটা নিয়ে আসতেছি। ওকে ওকে, খুঁজি।
হ্যালো ভাইয়া। দেখো এই যে আরেকটা ছিল, এখানে দেখো ঠিকই ছিল, এখানে হচ্ছে বলছে গ নাম্বারটা, এ পাত্রে সংঘটিত বিক্রিয়াটি ইলেকট্রন আচ্ছা গ নাম্বার না, এই যে এটা বলছে এ দ্রবণকে বি দ্রবণ দ্বারা টাইট্রেট করতে দেখো, সালফিউরিক অ্যাসিড আর কস্টিক সোডা দুটাই সবল। তো এখানে দেখো কি ইউজ করছে, এখানে চারটা যে কোনো একটা ইউজ করলেই হবে, তোমাকে চারটারই নাম বলতে হবে না, তুমি একটার নাম বলবা। ধরো এখানে মিথাইল অরেঞ্জ বলছে, এবার প্রত্যেকটারই আলাদা ভাবে দেখাইছে, বাট এটার দরকার হয় না। যেমন দেখো এই যে মিথাইল অরেঞ্জ, এদের আলাদা আলাদা রেঞ্জ আছে, কিন্তু বইয়ে যেটা দেখলাম আমরা ওইটা হচ্ছে ওভারঅলই বলা, এরা হচ্ছে 4 থেকে 7 এর মধ্যে করে, বাট এদেরও আলাদা একটা সেপারেট রেঞ্জ আছে। যেমন ধরো এখানে লিখছে মিথাইল অরেঞ্জ 3.1 থেকে 4.4 পর্যন্ত ধরতে পারে, আবার মিথাইল রেড 4.42 থেকে 6.3 পর্যন্ত ধরতে পারে, ফেনফথিলিন এত থেকে এত ধরতে পারে। তো এদের আলাদা রেঞ্জটা এখানে দেখাইছে, বাট তুমি এখানে হচ্ছে যেহেতু দুইটাই সবল, and এখানে জাম্পটা এদের সবারই রেঞ্জের মধ্যে পড়ে যায়, মানে ধরো এমন ভাবে পড়ে, এমন ভাবে জাম্পটা হয়, এটা তো মোটামুটি অনেক বড় জাম্প হয়, দেখে এদের সবারই রেঞ্জের মধ্যে পড়ে, মানে এদের রেঞ্জের মধ্যে জাম্প হইলে এটা কালার চেঞ্জ করে, এটা হলো কথা। তো এখানে তুমি বলতে পারো প্রথমে অ্যানালাইসিস করবা, হ্যাঁ দুইজনই সবল, বিক্রিয়াটা দেখাবা, পুরোপুরি প্রশমিত হয়, এই হয় এই হয়, প্রশম বিন্দুটার সাথে থাকে, এন্ড এখানে আমরা এদের ইউজ করতে পারি কারণ এরা 4 থেকে 7 এর মধ্যে, 4 থেকে 10 এর মধ্যে পিএইচ পরিবর্তনটা করতে পারে। দেন ছবিটা আঁকা দিব, দেখো এখানে এই যে 4 থেকে 10 এর মধ্যে সোজা হয়ে আছে, আর আস্তে আস্তে কমতেছে বা বাড়তেছে। And এটা ডিপেন্ড করে তুমি তোমার গ্রাফটা ডিপেন্ড করবে কি দেওয়া আছে এটার উপর। দেখো এখানে বলছে এ দ্রবণকে বি দ্রবণ দ্বারা টাইট্রেট করতেছে, এ দ্রবণটা কি? অ্যাসিড। বি দ্রবণটা কি? ক্ষার, তাই না? এ দ্রবণটা কি জি। আর বি দ্রবণটা কি? সো এ দ্রবণকে বি দ্রবণ দ্বারা টাইট্রেট করতে, তাইলে এখানে তুমি এ দ্রবণের মধ্যে বি দ্রবণটা যোগ করবা, তাই না? জি আর ভাইয়া। যোগ করবা, এখানে মনে হয় ছবিটা উল্টা আছে, এই অ্যাক্সিসে তুমি যাকে দিয়ে ট্রাইট্রেট করবা সেটাকে তো হচ্ছে এক্স এ রাখা লাগবে। এখানে দেখি কি বলছিল, এ দ্রবণকে বি দ্বারা, হ্যাঁ এটা ঠিক আছে। দেখো এ পাত্রের দ্রবণকে পাত্র বি দ্বারা টাইট্রেট করতে, এ পাত্রে ছিল অ্যাসিড, তুমি অ্যাসিডকে টাইট্রেট করবা কাকে দিয়ে? ক্ষারকে দিয়ে। তাহলে কি তুমি অ্যাসিডের মধ্যে ক্ষার অল্প অল্প করে যোগ করবা, সো এই নিচে যেটাকে যোগ করবা সেটা তো নিচে থাকবে এক্স অ্যাক্সিসে। সেখানে দেখো ক্ষার যোগ করতেছি অ্যাসিডের মধ্যে, অ্যাসিডের মধ্যে যখন তুমি ক্ষার দিবা আস্তে আস্তে পিএইচ বাড়তে থাকবে, এই যে আস্তে আস্তে পিএইচ বাড়তেছে, বুঝতেছো চিত্রটা? অ্যাসিডের মধ্যে আস্তে আস্তে তুমি ক্ষার যোগ করতেছো, পিএইচটা এই যে আর আস্তে ধীরে আস্তে ধীরে উপরে বাড়তেছে। আস্তে জি আস্তে ভাই বাড়তেছে। বুঝছি। এখানেও সেম, তোমার এখানেও তুমি অ্যাসিডের মধ্যে ক্ষার যোগ করবা কারণ এ দ্রবণকে বি দ্বারা টাইট্রেট করতে বলছে, সো এখানে অ্যাক্সিসটা উল্টা আছে, এখানে ক্ষারটা হবে, এখানে বেসটা হবে, এন্ড ফিগারটা উল্টা হয়ে যাবে, তোমার পিএইচটা আস্তে আস্তে এরকম হয়ে এরকম হবে, বুঝছো? তোমার এই সোজা লাইনটা থাকবে, এরপরে তোমাকে চিন্তা করতে হবে কার মধ্যে তুমি কি যোগ করতেছো। অ্যাসিডের মধ্যে যখন ক্ষার যোগ করবা, অ্যাসিডের মধ্যে যখন ক্ষার যোগ করবা তখন কি পিএইচ আস্তে আস্তে এভাবে বাড়বে, আর যখন তুমি ক্ষারের মধ্যে অ্যাসিড যোগ করবা পিএইচটা আস্তে আস্তে এভাবে কমবে, তাই না? সো এটা দেখে নিবা কি চাইছি, এখান থেকে এই পিএইচ এর কনসেপ্টটা এটাই, তোমাকে জাস্ট লিখতে হবে, এই চারটা মাথায় রাখতে হবে, কি কি ইউজ করা যায় তোমাকে এই জিনিসটা লিখতে হবে, বুঝছো? জি ভাইয়া। তুমি চ্যাপ্টার 2 থেকে যেটা করবা, বেশি কিছু দেখতে বলবো না, চ্যাপ্টার 2 থেকে তুমি কয়েকটা জিনিস দেখবা।
বোর্ড কোশ্চেন দেখলেই বুঝতে পারবা। একটা বিক্রিয়া আছে দেখবা, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। আচ্ছা আমি বইয়ে দেখাই, থামো। চ্যাপ্টার 2 আছে এখানে। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2। তুমি এখানকার এমসিকিউ এর জন্য এই যে এগুলা দেখবা, কোনটা থেকে কোনটা সব ওই যে সক্রিয় মক্রিয়, এগুলা এমসিকিউ আসে। এই রেঞ্জগুলো একটু চোখ বুলায় যাবা। সিকিউ এ কমন পাওয়ার মতো জিনিস হচ্ছে, আমি বলি, আমরা যেটুকু পড়ছি, আমরা তো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন পড়ছি, তাই না? জি। সময় আছে এগুলো দেখা, নাকি দেখছো? অ্যালকেন এগুলো দেখছিলাম ভাইয়া। তাহলে ওগুলোর বিক্রিয়া আসে উম, তোমার, ওই যে হাইড্রোজেনেশন, তারপরে হচ্ছে জি স্পেশাল জি জি জি। হাইড্রোজেনেশন যেগুলো ছিল, ওগুলো দেখছিলা বেনজিনের? হ্যাঁ। বেনজিনটা বেশি ইম্পর্টেন্ট অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের থেকে। আচ্ছা ভাইয়া। বেনজিনটা ভালোভাবে দেখবা, বেনজিনের বিক্রিয়াগুলো আসতে পারে। সো বেনজিনের পার্টগুলো দেখবা, ওই যে স্পেশাল হাইড্রোজেনেশন, স্পেশাল ক্লোরিনেশন, ওই যে গ্যামাক্সিন তৈরি হয়। আবার হচ্ছে ওজোনেশন, যে বিক্রিয়াটা আছে, তিনটা ওজন যুক্ত হয়ে আলাদা হয়ে যায়, ওই বিক্রিয়াটা। এগুলো একটু আলাদা, একটু ভালোভাবে দেখবা। তারপরে তোমার বেনজিনের সাথে ওই যে সালফোনেশন, নাইট্রেশন, অ্যালকাইলেশন, ওই বিক্রিয়াগুলো একটু দেখে যাবা, এগুলো কিন্তু আসে। বুঝছো? অ্যালকেন অ্যালকিন না, অ্যালকাইনের থেকে বেশি ইম্পর্টেন্ট ওগুলা। তারপর অ্যারোমেটিক যৌগ কার্বন থেকে। না, অ্যারোমেটিক এর কথাই বলতেছি, তোমার বেনজিনের বিক্রিয়াগুলো দেখে যাওয়া, যেহেতু ওইরকম পড়ার সময় নাই, না, আমরা তো চ্যাপ্টারটা কমপ্লিটও করি নাই, বাট আমরা যেটুকু পড়ছি ওইটুকুর মধ্যে বলতেছি, ওইটুকুর মধ্যে বেনজিনটা বেশি ইম্পর্টেন্ট। বেনজিন, টলুইন, এই পার্টটুকু, ওগুলা থেকে সিকিউ এর তুমি গ ঘ কমন পাবা। আচ্ছা। তো ওগুলা দেখা ট্রাই করবা। আর সাথে হচ্ছে দুইটা বিক্রিয়া দেখবা, দুইটা দেখলেই হবে আপাতত। আমরা চ্যাপ্টার 2 একটু টান দিব তোমার পরীক্ষা শেষ হলে। উম, তুমি হচ্ছে এই দুইটা বিক্রিয়া দেখবা। কোথায়? নিজে পাইতেছি না। তার মধ্যে যে দিছে বিক্রিয়াটা,
চ্যাপ্টারে নাই, আমি হচ্ছে আলাদা করে দিচ্ছি তোমাকে। তুমি চ্যাপ্টার 2 এর এগুলা পড়ে just, সব পড়ার দরকার নাই। তুমি হচ্ছে বেনজিন আর টলুইনের বিক্রিয়াগুলো দেখবা। ওই যে কে কার থেকে বড় সক্রিয়তা, ওই রেঞ্জগুলো দেখবা, এমসিকিউ তে আসবে। আর থার্ডলি দেখবা হচ্ছে, হ্যালো, তুমি বের হয়ে গেছো? আয় হায়। হ্যাঁ, শুনতে পাচ্ছ? ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম, তুমি হচ্ছে চ্যাপ্টার 2 থেকে যেগুলো আমরা পড়ছি ওগুলাই দেখবা। ওগুলোর মধ্যে বেনজিন আর টলুইনের বিক্রিয়াগুলো বেশি ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য। তুমি গ ঘতে ওগুলা কমন পাবা। তো বেনজিন আর টলুইনের বিক্রিয়াগুলো দেখবা। সাথে বইয়ে দেখবা হচ্ছে দুইটা বিক্রিয়া আছে, নামীয় বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া আর ক্যানিজারো বিক্রিয়া। এই দুইটা বিক্রিয়া দেখে যাবা। মানে আমরা এখন এটা পড়ি নাই, বাট এই দুইটা বিক্রিয়া দেখে যাবা, কারণ এই দুইটা আসে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, তবুও তুমি জাস্ট এই দুইটা বিক্রিয়া ওইটার সাথে এক্সট্রা দেখবা। চ্যাপ্টার 2 থেকে আপাতত আর এক্সট্রা কিছু দেখার দরকার নেই, আমরা পরীক্ষার পরে ওগুলো দেখবো। তো তুমি অন্য চ্যাপ্টার গুলোতে বেশি ফোকাস করো, চ্যাপ্টার 2 থেকে শুধুমাত্র বেনজিন টলুইনের পার্টটুকু ভালোভাবে দেখো। আর হচ্ছে আমি যে দুইটা বিক্রিয়ার নাম লিখে দিচ্ছি, ওই দুইটা বিক্রিয়া দেখো, তাইলেই হবে।